আসসালামু আলাইকুম। আমি এস.এম.জেড ইমরান হাসান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজকে আমি অর্থনীতি প্রথম বর্ষের একাদশ শ্রেণীর একটি অধ্যায়, যেটা আমাদের চলমান ছিল, তৃতীয় অধ্যায়, সেটির পরবর্তী অংশ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমাদের তৃতীয় অধ্যায়ের নাম ছিল উৎপাদন, উৎপাদন ব্যয় ও উৎপাদন আয়। উৎপাদন, উৎপাদন ব্যয় ও উৎপাদন আয়। এখন এখানে একটা কথা না বললেই না যে তোমাদের উপস্থিতি কিন্তু আশানুরূপ না। আমি অবাক হয়ে যাচ্ছি যে এই দুইটা সেকশন মিলিয়ে তোমরা আসছো মাত্র 4 জন। এটা খুবই হতাশাব্যঞ্জক বিষয়, এই আর কি। আচ্ছা, এখন যেটা আমরা পড়তেছিলাম, একটু রিপিট করি। আমরা পড়তেছিলাম উৎপাদন, উৎপাদন ব্যয়, উৎপাদন আয়। আমরা জানি উৎপাদন কি। উৎপাদন হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদের আকৃতিগত বা রূপগত বা যে কোনো ধরনের চেহারা পরিবর্তন করে আমরা যদি নতুন উপযোগ সৃষ্টি করতে পারি, এটাকে আমরা বলি হচ্ছে প্রোডাকশন বা উৎপাদন। উৎপাদন যখন আমরা পড়ছি তখন আমরা বলছি উৎপাদনের মূল উপকরণ হচ্ছে 4টা: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই ভূমি বলতে কি বোঝায়? মানুষ যেটা সৃষ্টি করে নাই সেটাই ভূমির আওতাভুক্ত। যেমন বাতাস, আকাশ, মাটি, বায়ু সবই ভূমি। মানে যেটা মানুষ সৃষ্টি করে নাই সেটাই হচ্ছে ভূমি। আচ্ছা, শ্রম কি তোমরা জানো? শ্রম হচ্ছে মানুষ যেটা দান করে সেটা হচ্ছে শ্রম, এবং শ্রম হচ্ছে উৎপাদনের একমাত্র জীবন্ত উপকরণ। তুমি যতদিন বেঁচে থাকবা তুমি ততদিন শ্রম দিতে পারবা। তুমি যেদিন মারা যাবা সেদিন তোমার শ্রম শেষ হবে। তারপর তোমার হচ্ছে সংগঠন, তো জানোই, প্রতিষ্ঠান, একটা সংগঠনের মধ্যে কাজ করতে হয়। আর তোমার হচ্ছে কি বলে, ভূমি, শ্রম, মূলধন। মূলধন হচ্ছে যেটা নিয়ে তুমি ব্যবসায় নামবা। টাকাও হইতে পারে, যন্ত্রপাতি হইতে পারে, আদার্স অনেক জিনিস হইতে পারে। এই হচ্ছে তোমার উৎপাদনের 4টা মূল উপকরণ। এরপর আমরা দেখছিলাম হচ্ছে তোমার কি বলে, এই যে তোমার মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন বলতে আমরা কি বুঝি? আমরা জানি উৎপাদনের সকল উপকরণ ব্যবহার করে তুমি সর্বমোট যে উৎপাদন করবে এটাকে আমরা বলতেছি যে মোট উৎপাদন। গড় উৎপাদন কি? মোট উৎপাদনকে যদি আমরা উপকরণ দ্বারা ভাগ করি, যেমন 10টা মানুষ 20 কেজি ধান উৎপাদন করে, তাহলে একজন মানুষ কয় কেজি ধান উৎপাদন করে? হ্যালো, স্যার বলো। স্যার এটা কত অধ্যায়? 3 আচ্ছা। প্রথম পত্র, তৃতীয় অধ্যায়। এটা আমরা যদি মনে থেকে অনেকবার উঠছে তো করছি। মনে নাই। হ্যাঁ, আচ্ছা, এই তোমার হচ্ছে 10টা মানুষ 30 কেজি ধান উৎপাদন করে, তাহলে একটা মানুষ কয় কেজি ধান উৎপাদন করে? 30/10, 3 কেজি। এই 3 হচ্ছে গড় 3 উৎপাদন। কেজি। আর প্রান্তিক উৎপাদন কি? শেষ উপকরণ দিয়ে তুমি কি পরিমাণ উৎপাদন করতে পারবা, বা অতিরিক্ত একটা উপকরণ নিয়োগের কারণে মোট উৎপাদনের যেই পরিবর্তন হয় তাকে বলে প্রান্তিক উৎপাদন। মনে করো 10 জন মানুষ 30টা সার উৎপাদন করছে, 11 জন মানুষ 35টা সার উৎপাদন করছে, তাহলে তোমার প্রান্তিক উৎপাদন কত হবে? 5টা সার। কেন? কারণ শেষ যে শ্রমিকটা আসছে সে 5টা সার উৎপাদন করছে, তার মানে তোমার প্রান্তিক উৎপাদন হবে 5। বুঝছো? আচ্ছা, এরপরে আমরা দেখছিলাম হচ্ছে মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক। এটাও তোমাদেরকে চিত্র আকারে আমি দেখাইছিলাম, তাও একবার দেখো। চিত্রটা সুন্দর হলো না, দাঁড়াও। ওকে, দেখো, এটাকে বলে মোট উৎপাদন। কি বলে এটাকে? মোট উৎপাদন। এটা হচ্ছে গড় উৎপাদন, এটা হচ্ছে প্রান্তিক উৎপাদন। 0 টিপি, এপি, এমপি। টিপি মানে মোট উৎপাদন, এপি মানে গড় উৎপাদন, এমপি মানে প্রান্তিক উৎপাদন। নিচে থাকে এল। এর মানে হচ্ছে তোমার শ্রমিক। একটা উপকরণ দিয়ে করতেছি আর কি আমরা। এটা এ, এটা বি, এটা সি। এই ছিল তোমার হচ্ছে তোমার আমাদের মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্কের চিত্র। চিত্রটা একটু মনোযোগ দিয়ে দেখো আমি আসলে কি করছি। এই চিত্র তোমাদেরকে মনে হয় গত 2 ক্লাসে দেখাইছি, তাও আজকে আবার দেখাচ্ছি। সেটা হচ্ছে, দেখো, মোট উৎপাদন,
গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন তিনটাই প্রথম পর্যায়ে বাড়তে থাকে। তবে প্রান্তিক উৎপাদন, এটা প্রান্তিক উৎপাদন রেখা, প্রান্তিক উৎপাদন রেখা মোট উৎপাদন থেকে বেশি হারে বাড়তে থাকে। এই যে জায়গাতে আসছে, যখন এই তোমার প্রান্তিক উৎপাদন এবং গড় উৎপাদন এই বিন্দুতে ছেদ করে, তার মানে এই বিন্দুতে দুইটা সমান হয়েছে, মানে এপি এবং এমপি এই বিন্দুতে সমান হয়েছে। তারপরে দ্বিতীয় পর্যায়ে শুরু হয়েছে। দ্বিতীয় পর্যায়ে দেখো গড় উৎপাদন কম হারে বাড়তেছে, প্রান্তিক উৎপাদন কমে যাচ্ছে এবং মোট উৎপাদনও কম হারে বাড়তেছে। বি বিন্দুতে যখন প্রান্তিক উৎপাদন শূন্য হচ্ছে, তখন সি বিন্দুতে মোট উৎপাদন সর্বোচ্চ হচ্ছে। এরপরেও যদি তুমি উৎপাদনে যাও, তৃতীয় পর্যায়ে শুরু হবে, তখন মোট উৎপাদনও কমে যাবে, গড় উৎপাদনও কমবে, প্রান্তিক উৎপাদন কমবে এবং সেটা নেগেটিভ হবে। এই হচ্ছে তোমার মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক। আমরা বিগত দুইটা ক্লাসে এটা নিয়ে পড়াশোনা করছি, তোমরা বই দেখলে আরো পরিষ্কার হবে। এরপর আমরা বলছি হচ্ছে স্বল্পকাল এবং দীর্ঘকাল নিয়ে কিছু কথা। তোমরা জানো স্বল্পকাল বলতে কি বোঝায়? স্বল্পকাল হচ্ছে এমন একটা সময়সীমা যে সময়ের মধ্যে উৎপাদনের কমপক্ষে একটা উপকরণ অপরিবর্তিত থাকে। স্বল্পকাল বলতে আমরা এমন সময়সীমাকে বুঝি যে সময়সীমার মধ্যে উৎপাদনের কমপক্ষে একটা উপকরণ অপরিবর্তিত থাকে। আর দীর্ঘকাল বলতে আমরা সেই সময়সীমাকে বুঝি যে সময়ের মধ্যে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনযোগ্য হয়। আবার শোনো, স্বল্পকাল হচ্ছে এমন একটা সময়সীমা যে সময়ের মধ্যে উৎপাদনের কমপক্ষে একটা উপকরণ অপরিবর্তিত থাকে। আর দীর্ঘকাল বলতে আমরা এমন সময়সীমাকে বুঝি যে সময়ের মধ্যে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনযোগ্য হয়। আমরা এরপরে দুইটা বিধি পড়ছি। একটা হচ্ছে তোমার পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি, অথবা এটাকে আরেকটা নামে চেনা যায়, সেটা হচ্ছে মাত্রাগত না, উৎপাদন বিধি। পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি বা উৎপাদন বিধি, আরেকটা হচ্ছে মাত্রাগত উৎপাদন বিধি। কি কি পড়ছি আবারও শোনো, আমরা দুইটা বিধি পড়ছি, একটা পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি বা উৎপাদন বিধি, আরেকটা হচ্ছে মাত্রাগত উৎপাদন বিধি। এরপর আমরা দেখছি হচ্ছে তোমার এই জিনিসগুলো আসলে কি। মনে রাখবা, উৎপাদন বিধি বা পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি হচ্ছে কিছু উপকরণকে স্থির এবং কিছু উপকরণকে পরিবর্তনশীল ধরে নিয়ে উপাদানের সঙ্গে উৎপাদনের সম্পর্ক যেই বিধির মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে তোমার উৎপাদন বিধি। আবার শোনো, কিছু উপকরণকে স্থির এবং কিছু উপকরণকে পরিবর্তনশীল ধরে নিয়ে উপকরণের সঙ্গে উৎপাদনের সম্পর্ক যেই বিধির মাধ্যমে দেখানো হয় তাকে বলে উৎপাদন বিধি। এখন এখানে একটা মজা আছে, মজার হচ্ছে এটা কোন কালের সঙ্গে সম্পর্কিত? সজীব বলো তো এটা। সজীব 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 নাজিয়া, সজীব। জি স্যার। হ্যাঁ সজীব বলো, এটা কোন কালের সঙ্গে সম্পর্কিত? যে ওই যেটা আমি বললাম আর কি, উৎপাদন বিধি স্বল্পকাল না দীর্ঘকাল? কিছু আচ্ছা, কিন্তু মনে হয় আগের ক্লাস তো তুমি যেটা করো নাই মনে হয় না। আচ্ছা তারপরেও তুমি আচ্ছা নাজিয়া বলো তো দেখি, নাজিয়া বেগম বলো, কিছু উপকরণকে স্থির এবং কিছু উপকরণকে পরিবর্তনশীল ধরে নিয়ে উপকরণের সঙ্গে উৎপাদনের সম্পর্ক যেই বিধির মাধ্যমে দেখানো হয় তাকে বলে তোমার হচ্ছে উৎপাদন বিধি। এটা কোন কালের সঙ্গে সম্পর্কিত? স্বল্পকাল না দীর্ঘকাল বলতো নাজিয়া? হ্যাঁ স্বল্পকাল। স্বল্পকাল কেন স্বল্পকাল বলো? কারণ আমরা জানি স্বল্পকালে কমপক্ষে একটা উপকরণ অপরিবর্তিত থাকে। তো আমি এখানে বলে দিচ্ছি যে কিছু উপকরণ কি স্থির এবং কিছু উপকরণকে পরিবর্তনশীল ধরে নিয়ে উপকরণের সঙ্গে উৎপাদনের সম্পর্ক যে বিধিতে দেখানো হয়, তার মানে এটা হচ্ছে স্বল্পকাল। মানে উৎপাদন বিধি স্বল্পকাল নিয়ে কথা বলবে, বা পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি স্বল্পকাল নিয়ে কথা বলবে। আর মাত্রাগত উৎপাদন বিধি কি শোনো, সকল উপকরণকে পরিবর্তনশীল ধরে নিয়ে উপকরণের সঙ্গে উৎপাদনের সম্পর্ক যেই বিধির মাধ্যমে দেখানো হয় তাকে বলে তোমার মাত্রাগত উৎপাদন বিধি। তাই তো? বুঝছো? আবার শোনো, সকল উপকরণকে পরিবর্তনশীল ধরে নিয়ে উপকরণের সঙ্গে উৎপাদনের সম্পর্ক যে বিধির মাধ্যমে দেখানো হয় তাকে বলে মাত্রাগত উৎপাদন। ওকে, এখন এই দুইটা বিধি নিয়ে আমরা তোমার হচ্ছে বেশি পড়াশোনা করছিলাম। একবার মনোযোগ দিয়ে বোর্ডে দেখো, আমি উৎপাদন বিধি ও মাত্রাগত উৎপাদন বিধি খুব সংক্ষেপে দ্রুত আরেকবার তোমাদের সামনে উপস্থাপন করি। যদিও তোমাদের হয়তো অনেকের মনে আছে, অনেকে হয়তো দেখো নাই। দেখো, এটা হচ্ছে উৎপাদন বিধি,
উৎপাদন বিধি দেখতেছি। হ্যাঁ, এটার আরেকটা নাম হচ্ছে কি পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। ওকে, এখন তোমাদের চিত্র দেখলে হয়তো তোমাদের মনে চলে আসবে, আমরা মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন রেখা দেখবো পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধির ক্ষেত্রে। আগে দেখি আমরা এটা কিভাবে বের করি। সেটা হচ্ছে, ধরো উৎপাদনের উপকরণ দেওয়া আছে শ্রম এবং তোমার হচ্ছে মূলধন। শ্রম হচ্ছে এল, মূলধন হচ্ছে কে, পিপি হচ্ছে মোট উৎপাদন, আর এমপি হচ্ছে প্রান্তিক উৎপাদন। মনোযোগ দিয়ে দেখলাম, এটা কিন্তু উৎপাদন বিধি। উৎপাদন বিধি কোন কালের সঙ্গে সম্পর্কিত? স্বল্পকাল। স্বল্পকাল মানে উৎপাদনের যে উপকরণ দেওয়া থাকে তার মধ্যে কমপক্ষে একটা উপকরণ ফিক্স থাকবে, স্থির থাকবে। সেক্ষেত্রে আমরা ধরে নিই ক্যাপিটাল ফিক্স, ধরো 1000 টাকা সব কিছু। শ্রমিক পরিবর্তন করবো 1 2 3 4। ধরো একজন শ্রমিক 10 কেজি, দুইজন মিলে 30 কেজি, তিনজন মিলে 60 কেজি, চারজন মিলে 100 কেজি উৎপাদন করছে। তাহলে প্রান্তিক উৎপাদন কত? 10 20 30 40। এটাই হচ্ছে তোমার আমাদের উৎপাদন বিধি বা পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি বোঝার চার্ট। এটা বুঝলেই সব বুঝবা। দেখো, যেহেতু আমাদের পরিবর্তন হচ্ছে এল, তাহলে এখানে আমরা দেই 1 2 3 4, চারটা শ্রমিক। এখন আমরা প্রথমে মোট উৎপাদন রেখা দেখাবো। এখানে একটা জিনিস খেয়াল করো, এই এমপি বাড়তেছে না? দেখো তো, এই যে একজন শ্রমিক 10 কেজি ধান উৎপাদন করে, দুইজন মিলে 30 কেজি ধান উৎপাদন করে, তিনজন মিলে 60 কেজি ধান উৎপাদন করে, চারজন মিলে 100 কেজি উৎপাদন করে। তাহলে প্রথম শ্রমিক কত কেজি উৎপাদন করে? 10 কেজি। দ্বিতীয় শ্রমিক 20 কেজি, তৃতীয় শ্রমিক 30 কেজি, চতুর্থ শ্রমিক 40 কেজি উৎপাদন করে। তার মানে হচ্ছে যতই শ্রমিক বাড়তেছে ততই প্রান্তিক উৎপাদন বাড়তেছে। এটাকে বলে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। এটাকে কি বলে? ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। কি ব্যাপার, একজনও তো রেসপন্স করতেছ না? নাজিয়া, বুঝছো? নাজিয়া, এটা আগে দেখো নাই কখনো? নাজিয়া, পিয়াস, আখি, জি স্যার। এটা কি আগে দেখো নাই কখনো এই জিনিস? হ্যাঁ স্যার। আগের ক্লাসে দেখাইছিলাম। আগের ক্লাসে না তো, আমি তো একই জিনিস প্রত্যেকদিনই দেখাই, গত 3 দিন ধরে এই জিনিসই দেখাইতেছি আর কি। আচ্ছা জি স্যার, ফার্স্টের ক্লাসে আমি দেখি নাই, বাট গত দুটো ক্লাসে আমি এটা দেখতে পেয়েছি। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। দেখো মনোযোগ দিয়ে একটু। তাহলে একজন শ্রমিক 10 কেজি উৎপাদন করছে, দুইজন মিলে 30 কেজি উৎপাদন করছে, তিনজন মিলে 60 কেজি উৎপাদন করছে, চারজন মিলে, এটা মানে রেখাটা হবে এমন, বুঝছো? তার মানে হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধির ক্ষেত্রে তোমার মোট উৎপাদন রেখা হবে এরকম, এই যে এরকম। ঠিক আছে? কখন হবে এরকম? যখন তোমার ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন হবে, এল এখানে থাকে তোমার টিপি। এখন এই ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন রেখাটা কেমন হবে দেখো তো। প্রান্তিক উৎপাদন খেয়াল করো, 1 2 3 4, চারজন শ্রমিক না? তাহলে প্রথম শ্রমিক, এক্ষেত্রে রেখাটা ঊর্ধ্বগামী হবে। 2 নম্বর শ্রমিক 20 কেজি, 3 নম্বর শ্রমিক 30 কেজি, 4 নম্বর শ্রমিক 40 কেজি, 10 20 30 40। এইভাবে তোমার হচ্ছে আমরা প্রান্তিক উৎপাদন রেখা আঁকতে পারি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধির ক্ষেত্রে। একইভাবে আমরা যখন তোমার হচ্ছে ক্রমহ্রাসমান চিন্তা করব, তখন দেখো এগুলা শুধু একটু পরিবর্তন হবে। 10 কেজি 18 কেজি, 24 কেজি, 28 কেজি, এখানে একটু চেঞ্জ হবে। 10, তারপর কত 8, তারপর কত 18 থেকে 24, 6, 24 থেকে 28, 4, এই চারটা হয়ে দিলাম। তাহলে এখানে কমতেছে না? দেখো তো, 10 8 6 4। সজীব, এই যে 10 আর 6 কমে গেছে, তার মানে এই ক্ষেত্রে এটাকে আমরা বলবো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। আর কোনো পরিবর্তন হবে না। চিত্রে যেটা হবে একটু পরিবর্তন, সেটা হচ্ছে এই যে তোমার এই ক্ষেত্রে মোট উৎপাদন রেখাটা হবে এমন, আর প্রান্তিক উৎপাদন রেখা হবে এমন, আর কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? মোট উৎপাদন রেখা হবে এমন, প্রান্তিক উৎপাদন রেখা হবে এমন। আর হ্যাঁ, বুঝি নাই, বলো কি বলো নাজিয়া, কিছু বলছো নাজিয়া? না স্যার, না স্যার। আচ্ছা আচ্ছা, এরপরে তোমার হচ্ছে আমরা তোমার হচ্ছে সমানুপাতিক উৎপাদন বিধি, এই যে একই বিধি 10 20 30 40। এক্ষেত্রে
প্রান্তিক উৎপাদনের কোনো পরিবর্তন হয় নাই। 10 10 10 10। এই ক্ষেত্রে তোমার হচ্ছে আমাদের যখন আমরা বলবো হচ্ছে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বৃদ্ধি, এই ক্ষেত্রে দেখো আমাদের মোট উৎপাদন রেখা হবে ঠিক এরকম, আর প্রান্তিক উৎপাদন রেখা হবে ঠিক সোজা, কোনো পরিবর্তন নেই, স্ট্রেইট 10 কেজি। একজন শ্রমিককে 10 কেজি, দুইজনও 10 কেজি, তিনজনও 10 কেজি, চারজনও 10 কেজি, স্ট্রেইট হবে সোজা। এটা এমপি। তোমরা বই খুললেই দেখো, বই খুললে একবার দেখো, সব বইয়ে দেওয়া আছে উৎপাদন বৃদ্ধির মধ্যে এই ধরনের চিত্র পাবা। ঠিক আছে, একবার বোর্ডটা মনোযোগ দিয়ে দেখো। মূল কথা হচ্ছে হলো যে তোমার এটা উৎপাদন বৃদ্ধি কেন, কারণ এখানে একটা উপকরণ অপরিবর্তিত আছে। এই দেখো মূলধন আমি কোনো চেঞ্জ করছি, সব ক্ষেত্রে একই জিনিস রাখছি না, ফিক্সড রাখছি, আর শ্রমিকটা চেঞ্জ করছি, এই জন্য এটা হচ্ছে উৎপাদন বৃদ্ধি বা পরিবর্তনীয় উপকরণ অনুপাত বৃদ্ধি। কেন? কারণ আমরা জানি যেই তোমার হচ্ছে কিছু উপকরণকে স্থির এবং কিছু উপকরণকে পরিবর্তনশীল ধরে নিয়ে উপকরণের সঙ্গে উৎপাদনের সম্পর্ক যেই বিধির মাধ্যমে দেখানো হয় তাকে বলে তোমার হচ্ছে উৎপাদন বিধি বা পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। এই জন্য তোমার হচ্ছে আমরা এভাবে করলাম। এখন আমরা তোমার হচ্ছে এই দুইটা জিনিস আমরা যদি এক চিত্রে আঁকি তখন কি হয় দেখো, মানে আমরা তিনটা মাত্রাগত উৎপাদন যদি একসাথে আঁকি তখন কি হয় দেখো, কিচ্ছু না, একদম সহজ। এই এই খেয়াল করো তাহলে এই হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধির ক্ষেত্রে মোট উৎপাদন রেখা, এই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির ক্ষেত্রে মোট উৎপাদন রেখা, আর এই হচ্ছে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধির ক্ষেত্রে মোট উৎপাদন রেখা। টিপি 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 নিচে থেকে এল, এটা হচ্ছে টিপি। কি আছে এটা বলো তো? তিনটা যে বিধি দেখাইলাম, মানে তোমার মোট উৎপাদন রেখা, ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান এবং সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধির ক্ষেত্রে এই তিনটা মোট উৎপাদন রেখা আমরা পাই। এটা হচ্ছে তোমার হচ্ছে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধির ক্ষেত্রে মোট উৎপাদন রেখা, এটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির ক্ষেত্রে মোট উৎপাদন রেখা, এটা হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধির ক্ষেত্রে মোট উৎপাদন রেখা। এবার প্রান্তিক উৎপাদন রেখাগুলো কিভাবে পাবো এটা দেখো, সহজ। ক্রমবর্ধমান তোমার হচ্ছে প্রান্তিক উৎপাদন বিধির ক্ষেত্রে তোমার প্রান্তিক উৎপাদন রেখা এমন, ক্রমহ্রাসমানের বেলায় এমন, সমানুপাতিকের বেলায় এল এমপি এমপি এমপি। এই মানে আমরা এর আগে যে তিনটা চিত্র দেখছো না, তিনটা যদি আমরা একসাথে আঁকি, এটা আমি তিনটা উৎপাদন বিধি, প্রান্তিক উৎপাদন বিধির ক্ষেত্রে কিরকম হয় তোমার হচ্ছে আমাদের মোট উৎপাদন রেখা, এটা হচ্ছে তিনটা উৎপাদন বিধির ক্ষেত্রে আমার প্রান্তিক উৎপাদন রেখা কেমন হয় সেটা আমি দেখানোর চেষ্টা করলাম। এই কারো কিছু প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, বলো বলো বলো। এটা কিন্তু এই ধরনের চিত্র বইয়ে পাবা না, এটা আমি একসাথে দেখাইলাম আর কি তোমাদেরকে, যে প্রান্তিক উৎপাদন রেখা ক্রমবর্ধমানের ক্ষেত্রে উপরের দিকে যাবে, ক্রমহ্রাসমানের ক্ষেত্রে নিচের দিকে আসবে, সমানুপাতিকের বেলায় স্ট্রেইট একটা লাইন। এই হচ্ছে তোমাদের, এটা ছিল হচ্ছে উৎপাদন বিধি। এখন আমরা তোমার হচ্ছে এখন আমি তোমাদেরকে তোমার মাত্রাগত উৎপাদন বিধি বিষয়টা একটু বোঝাই। একই জিনিস, তেমন কোনো পার্থক্য নাই। দেখো এল কে টিপি, দেখো এটা মাত্রাগত উৎপাদন বিধি, এটা বুঝবো কিভাবে? এটা হচ্ছে মাত্রাগত উৎপাদন বিধি এবং এটা কিসের সঙ্গে সম্পর্কিত? দীর্ঘকাল। কিসের সঙ্গে সম্পর্কিত? দীর্ঘকাল। কেন দীর্ঘকাল? কারণ এখানে সকল উপকরণ পরিবর্তনযোগ্য। দেখো শ্রমিক 1 2 3 4 পরিবর্তন হয়েছে, মূলধনও পরিবর্তন করতে হবে, 1000 2000 3000 4000, আর এগুলো পরিবর্তন না করলে হবে 10 30 60 100, এটা আমার যেভাবে খুশি দাও, 10 20 30 40। তার মানে হচ্ছে 10 20 30, এটা দিয়ে আমি বোঝাবো এখন ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বোঝাবো। বুঝছো কি বোঝাবো? ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। দেখো একই জিনিস, কোনো পার্থক্য করি নাই, পার্থক্যটা করছি কোন জায়গায়? শুধু এইখানে। এর আগে তোমরা এইখানে যেটা দেখছিলে 1000 1000 সবসময় একই রকম ছিল। এবার যেহেতু আমরা বলছি এটা হচ্ছে তোমার মাত্রাগত উৎপাদন বিধি, এক্ষেত্রে আমাদেরকে তোমার হচ্ছে সকল উপকরণ পরিবর্তন করতে হবে। এই জন্য আমরা দুইটা উপকরণই পরিবর্তন করছি, 1000 2000 3000 4000 করছি।
এটাই মূল পার্থক্য, আর পার্থক্য নাই। মাত্রাগত উৎপাদন বিধি হচ্ছে, তোমরা বলছি আগেও আবার বলি, সকল উপকরণকে পরিবর্তনযোগ্য ধরে নিয়ে উপকরণের সঙ্গে উৎপাদনের সম্পর্ক যেই বিধির মাধ্যমে দেখানো হয় তাকে বলে মাত্রাগত উৎপাদন বিধি। এখন এই মাত্রাগত উৎপাদন বিধি তিন ধরনের হয়। একটা হচ্ছে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি, একটা ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি, আর একটা হচ্ছে সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বিধি। ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধিটা কি এটা একটু জানো? যেই হারে তুমি উপকরণ নিয়োগ করবা তার চেয়ে বেশি হারে যদি উৎপাদন বাড়ে তাহলে আমরা এটাকে বলবো ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি। আবার শোনো, যেই হারে তুমি উপকরণ নিয়োগ করবা, মানে এই যে শ্রমিক এবং মূলধন যেই হারে নিয়োগ করবা, উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে বাড়ে এটাকে আমরা বলবো হচ্ছে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি। যেমন এখানে দেখো দেখা যাচ্ছে শ্রমিক একটা এবং মূলধন 1000 টাকা নিয়ে তুমি 10 কেজি ধান উৎপাদন করছো, কিন্তু যখন দুইটা শ্রমিক আসছে তোমার, শ্রমিক দ্বিগুণ করছো আবার তুমি মূলধনের দ্বিগুণ করছো, কিন্তু তুমি দেখো তোমার উৎপাদন বাড়ছে কি 3 গুণ। দেখো 10 থেকে 30 কেজি হয়েছে না? দেখো তো 10 কেজি থেকে 30 কেজি হয়েছে না? দেখছো 10 থেকে কিন্তু 20 হয় না, 10 থেকে 30 হয়েছে। তার মানে কি যে হারে উপকরণ বাড়ছে তার চেয়ে বেশি হারে উৎপাদন বাড়ানো হয়েছে। এরপরে যখন 3টা শ্রমিক নিয়োগ করছো এবং 3000 টাকা ঢালছো, তখন দেখো তোমার উৎপাদন হয়েছে কিন্তু 60 কেজি, আরো বাড়ছে না? তার মানে হচ্ছে কি উপকরণ যে হারে বাড়তেছে উৎপাদনের পরিমাণ তার চেয়ে বেশি হারে বাড়তেছে। এটাকে বলে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। এই ক্ষেত্রে আমাদের চিত্রটা কেমন হবে দেখো, সব বইয়ে দেওয়া আছে, আমি কিন্তু ভাইবো না যে বানায় বানায় চিত্র আঁকতেছি, বুঝছো? সব বইয়ে আছে। দেখো আগের যে ব্যাখ্যা একই ব্যাখ্যা, এবার পার্থক্যটা হচ্ছে এখানে একটা সমউৎপাদন রেখা আঁকতে হবে। এটাকে বলে সমউৎপাদন রেখা। এটা এখানে থাকে হচ্ছে ক্যাপিটাল, এখানে থাকে লেবার, মূলধন, শ্রমিক, আর এগুলোকে প্রত্যেকটা বলে সমউৎপাদন রেখা। সমউৎপাদন রেখা, এখানে একটা দাগ হচ্ছে সঞ্চার পথ বলে। এই প্রত্যেকটা রেখাই হচ্ছে তোমার এক একটা, মনে করো এটা 10 কেজি, এটা 30 কেজি, এটা 60 কেজি, এটা 100 কেজির আইকিউ বা সমউৎপাদন রেখা। এই রেখাগুলো দেখো, এই রেখাগুলো তোমরা কি চিত্রটা দেখতে পাচ্ছ? এই সজীব দেখতে পাচ্ছ চিত্র? সজীব? জি স্যার, জি স্যার। আচ্ছা এই জিনিসটা জি স্যার, কি? দেখতে পাচ্ছি। আচ্ছা এটা একটু বোঝো আগে এটা কি। সমউৎপাদন রেখা বলতে এই যে যে এই রেখাগুলো দেখছো না গোল গোল, এই রেখাগুলোকে বলে জি স্যার। সমউৎপাদন রেখা। সমউৎপাদন রেখা, সমউৎপাদন রেখা আসলে কি? সমউৎপাদন রেখা হচ্ছে যে রেখার প্রত্যেকটা বিন্দু সমান পরিমাণ উৎপাদন দেখায় তাকে বলে সমউৎপাদন রেখা। তবে উৎপাদনের উপকরণগুলোর ভিন্ন ভিন্ন সংমিশ্রণের মাধ্যমে, মনে করো আমেরিকা, মনে করো আমেরিকা তোমার হচ্ছে এইখানে উৎপাদন করবে ধরো, তাহলে এটাও 10 কেজি হবে, এটা প্রত্যেকটা বিন্দু 10 কেজি দেখাবে। এই রেখার প্রত্যেকটা বিন্দু তোমাকে 10 কেজি উৎপাদন দেখাবে। কিন্তু 10 কেজি উৎপাদন দেখাইলেও, হ্যালো জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ, এই রেখার প্রত্যেকটা বিন্দু 10 কেজি উৎপাদন দেখাইলেও দেখো বাংলাদেশ উৎপাদন করবে এখানে। কেন? কারণ বাংলাদেশের শ্রমিক সস্তা, মূলধন দামি, এজন্য বাংলাদেশ চেষ্টা করবে বেশি মূল শ্রমিক এবং কম মূলধন দিয়ে 10 কেজি ধান উৎপাদন করতে। আমেরিকা কি করবে? এখানে উৎপাদন করবে চাইলে, কারণ এখানে 10 কেজি, কিন্তু এখানে আমেরিকা চাইবে বেশি মূলধন এবং কম শ্রমিক দিয়ে তোমার হচ্ছে 10 কেজি ধান উৎপাদন করতে চাবে। কিন্তু তুমি যত উপরে উঠবা তত উৎপাদনের পরিমাণ বাড়বে। এই বিন্দু, এই যে 30 কেজি দিছি না, প্রত্যেকটা বিন্দু 30 কেজি ধান উৎপাদন দেখাবে। এটা প্রত্যেকটা বিন্দু 60 কেজি, মানে তুমি যত উপরে উঠতে থাকবা তত তোমার উৎপাদনের পরিমাণ বাড়তে থাকবে। আর এই যে বিন্দুগুলো দেখছো একটা রেখা দিয়ে যোগ করছি, এটাকে বলে সঞ্চার পথ। মানে তুমি এই যে বিন্দুতে তুমি উৎপাদন করছো সেই বিন্দুগুলোকে যদি আমরা একটা রেখা দিয়ে যোগ করি এটাকে বলে সঞ্চার পথ। একই ব্যাখ্যা, একই জিনিস, কোনো পার্থক্য নাই। পার্থক্যটা শুধু হচ্ছে এখানে এই, আর এটা হচ্ছে তোমার ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে চিত্র। এরপরে ক্রমহ্রাসমানের বেলায় কি হবে দেখো, সেম জিনিস, কোনো পার্থক্য নাই। 10, 18, 24, 28 সেম জিনিস, 10, 8, 6, 4 একইভাবে একবার এই 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 চারটা এই, এবার দিবা 10, 18, 24, 28 এই, আর কি এখানে কে, এখানে এল। এবার যদি সমানুপাতিক বলো সেম জিনিস, কোনো পার্থক্য নাই, একই চিত্র, 10, 20, 30, 40 এই। বুঝছো বিষয়টা আসলে কি হয়েছে? এখানে একই জিনিস আমরা তোমার হচ্ছে দেখাইছি, শুধুমাত্র পার্থক্যটা করছি কোন জায়গায়, এই মূলধনের ক্ষেত্রে আমরা শুধু চেঞ্জটা করছি, আর কোনো পরিবর্তন এখানে নাই। বুঝছো? আর এখানে কি করছি আমরা, মোট উৎপাদনটা দেখছি। হ্যাঁ বলো 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 সজীব। না স্যার, বুঝছি স্যার। নাজিয়া
নাজিয়া, নাজিয়া বুঝতে পেরেছো? নাজিয়া ইসলাম অর্পা, বুঝছো? বই একটু পরিষ্কার, বই খুললে আর একটু পরিষ্কার হবে, বুঝছো? এই আর কি। আচ্ছা, আজকে আমরা ব্যয় নিয়ে আলোচনা করব। ব্যয়, যদিও আমরা এর আগেও ব্যয় দেখিয়েছি, আর এটা নিয়ে আলোচনা করবো না, শেষ। ওকে, এখন আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কি বলে, এখন আমি তোমাদেরকে ব্যয় নিয়ে একটু আলোচনা করি। তোমরা জানো যে, আমরা জানি যে যে কোনো ব্যয় দুইটা ব্যয়ের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে স্থির ব্যয়, একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। মনোযোগ দিয়ে শুনবা। উৎপাদন হইলে যে ব্যয় হয়, উৎপাদন না হইলেও যদি সে ব্যয় হয়, তাহলে আমরা এটাকে বলবো স্থির ব্যয়। আবার শোনো, উৎপাদন হইলে যে ব্যয় হয়, উৎপাদন না হইলেও যদি সেই ব্যয় হয়, এটাকে আমরা বলবো হচ্ছে স্থির ব্যয়। যেমন মনে করো যে, এই যে ধরো অর্পা, অর্পা একটা বাসা ভাড়া নিয়ে সে মনে করো বুটিকের একটা দোকান দিছে আর কি, বাসা ভাড়া নিয়ে বুটিকের দোকান দিছে। এখন তার এই করোনা পিরিয়ডে, যে করোনা তো চললো প্রায়, তোমার প্যান্ডেমিক সিচুয়েশন চলছে 1 বছর। 1 বছর ধরে সেই যেই দোকানটা ভাড়া নিয়ে বুটিকের ব্যবসাটা করতেছে, ভাড়া কিন্তু তারে মাসে মাসে 20,000 টাকাই দিতে হচ্ছে, বুঝছো? তার ওই করোনার আগেও 20,000 টাকা দিত, করোনার মধ্যেও 20,000 টাকা দিতেছে, করোনার পরেও 20,000 টাকাই দিবে। কিন্তু করোনার সময় সে তো উৎপাদন করতে পারে না, তার ব্যবসা ছিল 2টা 3টা। করোনার আগে যখন তার ব্যবসার পরিমাণ ছিল, মনে করো যে দিনে সে 500 টাকা বিক্রি করতে পারতো, করোনার সময় সে বেচছে 1টা 2টা, কিন্তু ভাড়া কিন্তু সে 20,000 টাকাই দিতে হয়েছে। তার মানে সে যদি কোনো জিনিস উৎপাদনে না গেলেও তার ওই 20,000 টাকা দিতে হইতো। আবার সে যদি 1,000টা উৎপাদন করতো, তাও তার 20,000 টাকাই দিতে হইতো। মানে তুমি যদি একটা ব্যবসা করো, সেই ব্যবসার জন্য তুমি একটা বাসা নিবা না? তো উৎপাদন, তুমি মনে করো চিপস ফ্যাক্টরি বানাইছো, পটেটো ক্র্যাকারস বানাও, তুমি তুমি কোনো চিপস বানাও নাই, বাসা ভাড়া দিছো 20,000 টাকা, তুমি 1 লাখ চিপস বানাইবা, বাসা ভাড়া দিবা 20,000 টাকায়। তার মানে হচ্ছে উৎপাদন হইলেও যে ব্যয় হবে, উৎপাদন না হইলেও যদি সেই ব্যয় হয়, এটাকে আমরা বলবো হচ্ছে স্থির ব্যয়, মানে যেই ব্যয়টা উৎপাদনের সঙ্গে সম্পর্কিত না। আচ্ছা, এরপর হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। উৎপাদন হইলে যে ব্যয় হবে, এটাকে আমরা বলবো হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। মনে করো তুমি চিপস ফ্যাক্টরির মালিক, তাহলে তুমি যদি 1 লাখ চিপস বানাও, তোমার 1 লাখ আলু কাটতে হবে। তার মানে এই 1 লাখ আলু কাটাটা কাটলে তো তুমি 1 লাখ চিপস করতে পারবা, তাই না? তার মানে আলুর পরিমাণ, এই তোমার চিপসের পরিমাণ যত বেশি বানাইতে চাও, তাহলে আলুর পরিমাণ তত বেশি কাটতে হবে। চিপস বাড়াইতে গেলে আলু কাটতে হবে। তার মানে কি, যতই তুমি চিপস বাড়াইবা, ততই তোমার আলু কাটতে হবে। তার মানে পরিবর্তনশীল ব্যয়, উৎপাদনের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল ব্যয়টা বাড়বে। বুঝছো বিষয়টা? উৎপাদন যত বাড়বে, পরিবর্তনশীল ব্যয়ও তত বাড়বে। এই দুইটা ব্যয়কে যদি আমরা একসাথে যোগ করি, আমরা পাই হচ্ছে তোমার মোট ব্যয়। এই মোট ব্যয়টা আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে দীর্ঘকালীন মোট ব্যয়, একটা হচ্ছে স্বল্পকালীন মোট ব্যয়। খুব মনোযোগ দিয়ে শুনবা। একটা হচ্ছে দীর্ঘকালীন মোট ব্যয়, একটা হচ্ছে স্বল্পকালীন মোট ব্যয়। দীর্ঘকালীন মোট ব্যয়, একটা হচ্ছে স্বল্পকালীন মোট ব্যয়। আচ্ছা, এখন এই দীর্ঘকালীন মোট ব্যয় আর স্বল্পকালীন মোট ব্যয় বলতে আমরা আসলে কি বুঝি? আবারও শোনো, দীর্ঘকাল এবং স্বল্পকাল জিনিসটা মাথায় রাখবে। এটা একটা চমৎকার কনসেপ্ট, যে যে সময়ের মধ্যে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনযোগ্য, সেটা হচ্ছে দীর্ঘকাল। আর যে সময়ের মধ্যে উৎপাদনের কমপক্ষে একটা উপকরণ অপরিবর্তিত থাকে, তাকে বলে স্বল্পকাল। এখন আমি যদি বলি দীর্ঘকালীন মোট ব্যয়, তার মানে কি, এই মোট ব্যয়ে কোনো স্থির, তোমার হচ্ছে স্থির উপাদান থাকবে না। কারণ আমি বলে দিচ্ছি এটা দীর্ঘকালীন মোট ব্যয়। তার মানে হচ্ছে দীর্ঘকালীন মোট ব্যয়ও যা, মানে যেই পার্থক্য আমি তোমাদেরকে উপর থেকে বলে আসতেছি, দীর্ঘকাল এবং স্বল্পকাল, এই ব্যয়ের ক্ষেত্রে এই পার্থক্যটা বিদ্যমান থাকবে। মনোযোগ দিয়ে চিত্র দেখো, যে এখানে আমি দুটো ছোট চিত্র আঁকি। দীর্ঘকালীন মোট ব্যয়, স্বল্পকালীন মোট ব্যয়। দেখো, এই হচ্ছে তোমার স্থির ব্যয়। আচ্ছা, দীর্ঘকালে তো কোনো স্থির ব্যয় থাকে না। আমরা আগে তোমার দীর্ঘকালীন মোট ব্যয়টা দেখাই। দীর্ঘকালের সকল ব্যয় হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, এটাই তোমার হচ্ছে দীর্ঘকালীন মোট ব্যয়। কিন্তু স্বল্পকালীন মোট ব্যয়টা কেমন দেখো, এই হচ্ছে স্বল্পকালীন মোট ব্যয়। মনোযোগ দিয়ে দেখো, এটা হচ্ছে দীর্ঘকালীন মোট ব্যয়, এটা হচ্ছে স্বল্পকালীন মোট ব্যয়। দীর্ঘকালে আমরা জানি কোনো পরিবর্তনশীল ব্যয়, কোনো স্থির ব্যয় থাকে না, সব ব্যয় হচ্ছে পরিবর্তনযোগ্য। তার মানে হচ্ছে উৎপাদন যত বাড়বে, তোমার মোট ব্যয়ও তত বাড়বে। এই জন্য তোমার এই রেখাটা একদম ভূমি অক্ষ থেকে শুরু হবে তোমার ব্যয়টা।
কিন্তু স্বল্পকালে কি হয় দেখো, এই রেখাটা দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে স্থির ব্যয়, কি একটা স্থির ব্যয়, আর একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। এই স্থির ব্যয় এটা পরিবর্তনশীল, এই দুইটা যোগ করে আমরা পাইছি হচ্ছে উপর থেকে একটা মোট ব্যয় রেখা পাইছি। দেখো তুমি মনোযোগ দিয়ে যে এটা কিউ, এটা ভিসি এবং হচ্ছে এফসি। দেখো এটা দীর্ঘকালীন মোট ব্যয় কেন ভূমি অক্ষ থেকে শুরু হয়েছে এখান থেকে বলতো, মূল বিন্দু থেকে, কারণ আমরা জানি দীর্ঘকালে কোনো স্থির ব্যয় থাকে না। আর স্বল্পকালীন মোট ব্যয় রেখা কেন তোমার হচ্ছে, হ্যালো, হ্যাঁ, স্বল্পকালীন মোট ব্যয় রেখা কেন উপর থেকে শুরু হয়েছে একটু বলো তো। কারণ এই অংশটা হচ্ছে কি স্থির ব্যয়, এই যে স্থির ব্যয়, ঠিক আছে। আর এখান থেকে কেন তোমার পরিবর্তনশীল ব্যয় দেখাইছি, কারণ আমরা জানি উৎপাদন হইলে যে ব্যয় হয় এটাকে আমরা বলি হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। এই জন্য এই ব্যয়টা এবং এই ব্যয়টা যোগ করে আমরা এখান থেকে একটা মোট ব্যয় রেখা পাইলাম। নিচে থাকে কিউ, এখানে দিলাম হলো টিসি মান। বুঝছো, মানে হচ্ছে যেটা দেখানোর জন্য এটা দেখানো, সেটা হচ্ছে আমরা জানি দীর্ঘকালে কোনো স্থির ব্যয় থাকে না, সব ব্যয় হচ্ছে পরিবর্তনযোগ্য। এই জন্য তোমার হচ্ছে উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে তোমার মোট ব্যয়টা বাড়তে থাকবে দীর্ঘ। এবং দীর্ঘকাল বলতে কিন্তু আমরা কেইনসের মতে দীর্ঘকালে আমরা সবাই মারা যাব, এটা কেইনস বলে গেছে। এবং দীর্ঘকাল যে কত দিনের জন্য হয় এটা কিন্তু কেউ জানে না। আমরা সবসময় কিন্তু ইকোনমিক্সে যারা আলোচনা করে ম্যাক্সিমাম মানুষই স্বল্পকাল নিয়ে কথা বলে। বুঝছো, এটা মাথায় রাখবা। চিত্রটা আরেকবার দেখে নাও। আমি আবারও বলি, দীর্ঘকাল এবং স্বল্পকালের মূল পার্থক্য হচ্ছে দীর্ঘকালে কোনো স্থির ব্যয় থাকে না, স্বল্পকালে স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় দুইটাই থাকে। এই জন্য দীর্ঘকালীন মোট ব্যয় রেখাটা একদম মূল বিন্দু থেকে জিরো থেকে শুরু হয়, আর স্বল্পকালীন মোট ব্যয় রেখাটা একটু উপর থেকে শুরু হয়, কারণ এই অংশটা হচ্ছে স্থির ব্যয়। এই যে অংশটা দেখছো সোজা, এটা হচ্ছে স্থির ব্যয়। এই হচ্ছে বিষয়। তোমরা মনোযোগ দিয়া যতটুকু আমি দেখাইছি অতটুকু আবার দেখবা বাসায়, কারণ আমি গত 3টা ক্লাস ধরে কিন্তু একই অধ্যায় দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু তোমরা এখনো ওইভাবে বইটা মনে ভালো করে খোলো নাই। যদি খুলতা, আমি অলরেডি এই জিনিসটা এর আগের ক্লাসেও পড়াইছি। তোমরা একটু পড়াশোনা করো, একটু বই দেখো, ইনশাআল্লাহ আমার মনে হয় সবাই খুব সহজে এবং পরিষ্কারভাবে বিষয়গুলো বুঝতে পারবে। আজকে পর্যন্তই থাক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ বলো বলো। সজীব, স্যার আমাদের রেজাল্ট দিবে কবে স্যার? তোমার রেজাল্ট দিবে পরীক্ষা হচ্ছে দিছিলাম 2-3 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবা। 2-3 দিন রেজাল্ট রেডি। আমি একটু চেক করতেছি তো, এই আর কি। এই সজীবের রোল কত? 1200 কত 90। 90। নাজিয়ার রোল হচ্ছে 1200 কত, 1200 কত নাজিয়া? 1287 না নাজিয়া? কার স্যার? আমার? না না না, নাজিয়ার রোল কত নাজিয়া? জি স্যার 1287। আর পিয়াসের রোল কত পিয়াস? স্যার আমার তো 1253। তুমি 3টা পরীক্ষা দিছো আর বাকিগুলো দাও নাই। আচ্ছা আখি, আখি স্যার 1272। 1272, 1253, 1290, 1287। হ্যাঁ ঠিক আছে। সজীব কি সবগুলা খাতা জমা দিছিলা সজীব? জি স্যার, জি স্যার, ঠিক এক আছে। প্রমিস নাই স্যার। আচ্ছা, আর পিয়াস কি খাতা জমা দিছিলা? 3টা খাতা? ও স্যার আমি 3টা দিছি। একটা কথা বলি স্যার, বলো বলো। কিছু মনে না করলে। হ্যাঁ হ্যাঁ বলো বলো। আসলে স্যার আমি এখানে একটু অতিথি শিক্ষার্থী স্যার, আমি তো এই সাবজেক্টের স্টুডেন্ট না। তো তুমি এখানে আসছো কেন? এমনি ক্লাস করতেছিলাম আর কি, আপনার ও আচ্ছা 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 দেখতেছিলাম স্যার সকাল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার তো সমাজকর্ম আমি আছে মনে হয়। সমাজকর্মের স্টুডেন্ট স্যার, আমি এমনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি বুঝছি স্যার। বুঝছি, অতিথি শিক্ষার্থী, কোনো সমস্যা নাই। সমাজকর্ম ভালো, ইকোনমিক্সও ভালো, তোমার এখনো সময় আছে, যদি সাবজেক্ট চেঞ্জ করতে চাও পারবা, এই আর কি। ঠিক আছে আমি ঠিক না আছে। স্যার, আমি ইকোনমিক্স থেকে চেঞ্জ করে সমাজকর্মে আসছি স্যার। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে সমস্যা নেই। ঠিক আছে ঠিক আছে, তাহলে ভালো থাকো। হ্যাঁ সজীব, আখি, নাজিয়া, পিয়াস, ভালো থাকো, সুস্থ থাকো, আর পড়াশোনা করো একটু। তোমরা তো আসসালামু পড়াশোনার আলাইকুম। মাত্রা। হ্যাঁ ওয়ালাইকুম